বন্ধুরা আসসালামু আলাইকুম। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের যে ভিডিওতে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা শুনলে আপনার কল্পনার জগতে বিশাল ধাক্কা লাগবে। ভয় পাবেন না, আমি আছি আপনাদের সামলানোর জন্য। Right now, we are going to do something on Greenland, whether they like it or not. We'll take over Greenland, and we're not going to have Russia or China as a neighbor. একবার ভাবুন তো, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিচ্ছেন যে তিনি গ্রিনল্যান্ড দখল করে নেবেন যেভাবেই হোক, এবং এই কথা শুনে পুরো ইউরোপ রীতিমতো আগুন হয়ে উঠেছে। নতুন বছরে এই গ্রিনল্যান্ড নিয়ে কত যে ভিডিও কন্টেন্ট হয়েছে, অনেক ফিচার অ্যানালাইসিস হচ্ছে। আমরা গ্রিনল্যান্ড নিয়ে বেশ কয়েকটা অনুষ্ঠান করেছি, আপনারা সেটা দেখেছেন, ধন্যবাদ আপনাদের। তবে এই ঘটনাটা এতটাই ভয়ঙ্কর হয়ে উঠছে যে প্রতিদিন প্রতি ঘন্টায় আপডেট হচ্ছে, তাই ওয়াদা অনুযায়ী আপনাদের সব কিছু জানানো আমাদের দায়িত্ব বন্ধুরা। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট বলছে নতুন করে যে ট্রাম্পের খেলা শুরু হয়েছে এটা আসলে খুবই জঘন্য। জার্মানির চ্যান্সেলর বলছেন লাল রেখা অতিক্রম হয়ে গেছে, আর ন্যাটোর 2 সদস্য দেশের মধ্যে এমন টানাপোড়েন যে মনে হচ্ছে আটলান্টিক মহাসাগরের 2 পাশে এখন 2 ভিন্ন পৃথিবী। বিহাইন্ড দ্য সিনের আজকের এই ভিডিওতে আমরা জানবো এই সংকট কিভাবে শুরু হলো, কেন ট্রাম্প এত মরিয়া হয়ে গ্রিনল্যান্ড চান, এবং কেন এটা শুধু একটা দ্বীপের গল্প নয় বরং পুরো বিশ্ব ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। তো শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে একটা মাইন্ড ব্লোয়িং তথ্য আছে। চলুন তাহলে শুরু করি। ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকি, ইউরোপ আমেরিকা সম্পর্কের ভূকম্প, আর এসব দেখে পুতিনের কৌশল আরও দৃঢ় হচ্ছে। আরেকবার একটু গোড়ার দিকে চলে যায় বন্ধুরা। চলুন শুরু করা যাক একদম শুরু থেকে। গ্রিনল্যান্ড আসলে কি? অনেকে হয়তো ভাবছেন এটা কোনো ছোটখাটো দ্বীপ হবে। আরে ভাই, গ্রিনল্যান্ড হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ। এটার আয়তন 21 লাখ বর্গ কিলোমিটারেরও বেশি, মানে আমাদের দেশের চেয়ে প্রায় 15 গুণ বড়। কিন্তু মজার ব্যাপার হলো এই বিশাল দ্বীপে মানুষ থাকে মাত্র 57,000-এর মতো। কেন? কারণ পুরো দ্বীপের 80 ভাগই কোথায়? বরফের নিচে। এখন গ্রিনল্যান্ড কার? এটা ডেনমার্কের একটা স্বায়ত্তশাসিত অঞ্চল। এটা আপনারা আগে থেকে জানেন, মানে এটা ডেনমার্কের অংশ, কিন্তু নিজেদের অনেক কিছুই নিজেরা ঠিক করতে পারে তারা। এবার আসি ট্রাম্পের গল্পে। 2026 সালের জানুয়ারিতে, মানে এই মাসে ট্রাম্প বলে বসলেন আমেরিকা গ্রিনল্যান্ড নিয়ে নেবে যেভাবেই হোক। তিনি সোশ্যাল মিডিয়ায় একটা এআই ছবি পোস্ট করলেন, যেখানে দেখা যায় তিনি, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও গ্রিনল্যান্ডে আমেরিকার পতাকা উড়াচ্ছেন। আর সেই ছবিতে একটা সাইনবোর্ড লেখা, গ্রিনল্যান্ড ইউএস টেরিটরি, প্রতিষ্ঠিত 2026। ওয়াও, হোয়াট এ নাইস পিকচার। ভাবুন তো, একটা স্বাধীন দেশের অংশ নিয়ে এভাবে কথা বলা। এটা যেন কোনো রিয়েল এস্টেট ডিল নয়, বরং 19 শতকের সাম্রাজ্যবাদীর যুগের গল্প। এবার দেখা যাক ইউরোপ কিভাবে রিয়্যাক্ট করলো, চলুন শুনে আসি। ইউরোপ কঠিন কিন্তু নরমভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে। সবার আগে কথা বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তিনি বললেন এটা নতুন সাম্রাজ্যবাদ, নতুন ঔপনিবেশিকতার সময় নয়। আমি বুলিদের চেয়ে সম্মানকে বেশি পছন্দ করি, নৃশংসতার চেয়ে আইনের শাসনকে বেশি মূল্য দেই। ম্যাক্রো আরও বললেন যে আমেরিকা চাইছে ইউরোপকে দুর্বল করতে এবং অধীনস্থ করতে, নিজের করে রাখতে। তিনি বলেন এটা মৌলিকভাবে অগ্রহণযোগ্য, বিশেষ করে যখন এটা ভৌগোলিক সার্বভৌমত্বের বিরুদ্ধে ব্যবহার করা হয়। মজার ব্যাপার হলো ম্যাক্রো সানগ্লাস পরে এই বক্তৃতা দিয়েছিলেন, কারণ তার চোখে কিছু সমস্যা ছিল। কিন্তু সানগ্লাস পরে তিনি যে কড়া কথা বললেন সেটা সবাইকে চমকে দিল। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন বললেন রাজনীতিতে ব্যবসার মতোই একটা চুক্তি মানে চুক্তি। যখন বন্ধুরা হাত মেলায় তখন সেটার একটা মানে থাকতে হবে। তিনি ইঙ্গিত করলেন যে ট্রাম্পের উপর আর বিশ্বাস করা যায় না। এদিকে বেলজিয়ামের প্রাইম মিনিস্টার বার্ট ডি ওয়েভার বললেন ইউরোপ এখন একটা মোড়ে দাঁড়িয়ে রয়েছে। এত লাল রেখা অতিক্রম করা হচ্ছে যে তাদের নিজেদের জন্য দাঁড়াতে হবে, নয়তো তারা তাদের মর্যাদা হারাবে। তিনি যোগ করলেন 80 বছরের আটলান্টিজমের শেষ হতে চলেছে। একটা ন্যাটো দেশ আর একটা ন্যাটো দেশকে সামরিক আক্রমণের হুমকি দিচ্ছে, এটা কোনো ছেলে খেলা নয়। এই শেষ কথাটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ন্যাটো হচ্ছে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট, যেটা 1949 সালে তৈরি হয়েছিল। এর মূল নীতি কি ছিল? একজনের উপর আক্রমণ মানে সবার উপর আক্রমণ, আর্টিকেল 5।
আর এখন সেই ন্যাটোর ভেতরে এক সদস্য আরেক সদস্যকে হুমকি দিচ্ছে, এটা যেন পরিবারের ভেতরেই মারামারি। ট্রাম্প আসলে কি চান, কেন এত মরিয়া হয়ে গ্রিনল্যান্ড নিতে চাইছেন, আরেকবার শুনে আসি বন্ধুরা, তবে সেটা সংক্ষেপে। এবার প্রশ্ন হলো, ট্রাম্প কেন এত মরিয়া হয়ে গ্রিনল্যান্ড নিতে চাইছেন? ট্রাম্পের মূল যুক্তি হলো জাতীয় নিরাপত্তা। তিনি বলছেন গ্রিনল্যান্ড আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? চলুন দেখে আসি। প্রথমত, ভৌগোলিক অবস্থান। গ্রিনল্যান্ড আর্কটিক অঞ্চলে অবস্থিত। এটা আমেরিকা এবং ইউরোপের মাঝামাঝি একেবারে হার্ট বলা হয় তাকে। এটা রাশিয়ার খুব কাছে। যদি আর্কটিকের যে কোনো দ্বন্দ্ব হয় তাহলে গ্রিনল্যান্ডের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। দ্বিতীয়ত, প্রাকৃতিক সম্পদ। আপনারা এটা ভালো করে জানেন, গ্রিনল্যান্ডে আছে প্রচুর খনিজ সম্পদ, রেয়ার আর্থ, মেটাল, তেল, গ্যাস। আর জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলছে আর এসব সম্পদ উত্তোলন আরও সহজ হচ্ছে। এই রেয়ার আর্থ মেটাল দরকার হয় আধুনিক ইলেকট্রনিক্স, ব্যাটারি, অস্ত্র তৈরি করতে, এবং এখন এসবের বেশিরভাগ নিয়ন্ত্রণ করে কে? চীন। ব্যাপারগুলো ইতিমধ্যে আপনারা জেনে গেছেন বন্ধুরা। কিন্তু এই পরিবেশ বিপর্যয়ের কারণে যে জলবায়ুর ক্ষতি হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, এই চিন্তাটা কেউ করছে না, সব বোকার দল। তৃতীয়ত, সামরিক ঘাঁটি। আমেরিকা ইতিমধ্যে গ্রিনল্যান্ডে একটা সামরিক ঘাঁটি আছে, থুলে এয়ারবেস। এটা আমেরিকার সবচেয়ে উত্তরের সামরিক ঘাঁটি। এখান থেকে তারা রাশিয়ার মিসাইল মনিটর করে। কিন্তু মজার ব্যাপার হলো, এসব সুবিধা তো আমেরিকা এখনই পাচ্ছে, ডেনমার্কের সাথে তাদের চুক্তি আছে, তাহলে কেন দখল করতে চাইছে? এখানে আসছে ট্রাম্পের আসল কৌশল। তিনি হুমকি দিয়েছেন যে যেসব দেশ গ্রিনল্যান্ড দখলে বাধা দেবে তাদের পণ্যের উপর 10% শুল্ক বসাবেন। এর মধ্যে আছে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ড এবং ফিনল্যান্ড। আরও মজার ব্যাপার, ফ্রান্সের ওয়াইন এবং শ্যাম্পেনের উপর তিনি 200% শুল্ক বসানোর হুমকি দিয়েছেন, শুধু এই কারণে যে ম্যাক্রো তার বোর্ড অফ পিসে যোগ দিতে রাজি হননি। কোথায়? সে মধ্যপ্রাচ্যে। এটা আসলে একটা বুলিং কৌশল। আমেরিকার অর্থনৈতিক শক্তি ব্যবহার করে ইউরোপকে চাপে ফেলছেন। দুই দেশের অবস্থান কোথায় জেনে আসি। এবার আসুন দেখি ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড কি বলছে। ডেনমার্কের প্রাইম মিনিস্টার মেটে ফ্রেডরিকসন বলছেন সবচেয়ে খারাপটা হয়তো এখনো সামনে আছে, কিন্তু তিনি এও বলছেন যে ডেনমার্ক কখনোই সংঘাত চায়নি, সব সময় সহযোগিতা চেয়েছে। গ্রিনল্যান্ডের প্রাইম মিনিস্টার জেনেস ফ্রেডরিক নিলসেন বলছেন যে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা অসম্ভাব্য, কিন্তু এটা হতে পারে। তিনি সতর্ক করেছেন গ্রিনল্যান্ড ন্যাটোর অংশ, এবং যদি এটা অ্যাক্সেলেট হয় তাহলে বাইরের বিশ্বের জন্য এটার পরিণতি খুবই ভয়াবহ হবে। কিন্তু এখানে একটা জটিলতা আছে, গ্রিনল্যান্ডের অনেক মানুষই আসলে ডেনমার্ক থেকে স্বাধীন হতে চায়। তারা নিজেদের আইডেন্টিটি নিয়ে গর্বিত। তারা ইনুইট জনগোষ্ঠীর মানুষ, ডেনিস নয়। ডেনমার্ক কিন্তু মুখ বুজে বসে নেই। খবর এসেছে তারা গ্রিনল্যান্ডে সৈন্য পাঠাচ্ছে। 58 জন ডেনিশ সৈন্য মঙ্গলবার গ্রিনল্যান্ডে পৌঁছেছে একটা মাল্টিন্যাশনাল মিলিটারি এক্সারসাইজের জন্য, যার নাম অপারেশন আর্কটিক এন্ডিউরেন্স। আর এই পুরো খেলাটা ক্রেমলিনে বসে বেশ ভালোই এনজয় করছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কারণ তিনি এই খেলাটা খেলতে চেয়েছিলেন। তার বন্ধু ট্রাম্প এখন সেটাই খেলছে। এটা কি কাকতালীয় নাকি এটা একটা অন্যরকম ঘটনা? এই ঘটনাগুলো ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে। কিভাবে? সঙ্গে থাকুন বন্ধুরা, জানাচ্ছি। এই সংকট শুধু গ্রিনল্যান্ড বা ইউরোপ আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা পুরো বিশ্ব ব্যবস্থাকে প্রভাবিত করছে। কানাডার নতুন প্রাইম মিনিস্টার মার্ক কার্নি দাভোসে বলেছেন যে মধ্যম শক্তিগুলোকে একসাথে কাজ করতে হবে। তিনি চীন সফর করে একটা নতুন কানাডা চীন পার্টনারশিপ তৈরি করেছেন। তিনি বলেছেন, মনে হচ্ছে প্রতিদিনই আমাদের মনে করিয়ে দেওয়া হচ্ছে যে আমরা মহাশক্তির প্রতিদ্বন্দ্বিতার যুগে বাস করছি। রুলস বেসড অর্ডার বিলুপ্ত হচ্ছে। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে আন্তর্জাতিক ব্যবস্থা তৈরি হয়েছিল, জাতিসংঘ, আন্তর্জাতিক আইন, মানবাধিকার, সেগুলো এখন হুমকির মুখে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই পরিস্থিতি দেখছেন খুব মনোযোগ দিয়ে, কারণ রাশিয়া ইউক্রেন আক্রমণ করার সময় ঠিক একই যুক্তি দিয়েছিল, নিরাপত্তা। যদি ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে নেন তাহলে পুতিনকে ইউক্রেন নিয়ে নিতে কে আটকাবে? তারপরে ইউরোপের বাকি কান্ট্রিগুলো তো পড়েই আছে। একদিকে বন্ধু ট্রাম্প অর্ধেক নিয়ে নেবেন, বাকি অর্ধেক থাকবে, পূর্ব ইউরোপ পুরোটা থাকবে কার? পুতিনের। আমার এই কথাটা আপনারা লিখে রাখেন বন্ধুরা, আপনারাও এটা কথা ভাবছেন। চীনও এই পরিস্থিতি খুব মনোযোগ দিয়ে দেখছে। তারা তাইওয়ান নিয়ে একই রকম দাবি করে। যদি আমেরিকা গ্রিনল্যান্ড নিতে পারে তাহলে চীন তাইওয়ান নিতে পারবে না। কেন?
অর্থনৈতিক যুদ্ধের হুমকি। এই সংকট এখন একটা পূর্ণাঙ্গ ট্রেড ওয়ারে পরিণত হতে পারে। ইউরোপিয়ান ইউনিয়ন ইতিমধ্যে জবাব দেওয়ার পরিকল্পনা করছে। তাদের কাছে অপশন আছে। প্রথমত, পাল্টা শুল্ক। ইইউ এর কাছে 93 বিলিয়ন ইউরো মূল্যের আমেরিকান পণ্যের উপর শুল্কের একটা প্যাকেজ তৈরি আছে, যেটা 6 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল। এখন সেটা আবার চালু করা হতে পারে। দ্বিতীয়ত, অ্যান্টি কোয়ারশন ইনস্ট্রুমেন্ট ACI। এটা একটা নতুন অস্ত্র যা কখনো ব্যবহার করা হয়নি। এটা আমেরিকান কোম্পানিগুলোকে ইউ এর পাবলিক টেন্ডার থেকে বাদ দিতে পারে, বিনিয়োগ সীমিত করতে পারে, ব্যাংকিং কার্যক্রম সীমাবদ্ধ করতে পারে এবং ডিজিটাল সেবা সহ ট্রেড সীমিত করতে পারে। আর তৃতীয়ত, ট্রেড ডিল সাসপেন্ড করা। ইউরোপিয়ান পার্লামেন্ট 2025 সালে জুলাই সই হওয়া EU-US ট্রেড ডিলের র্যাটিফিকেশন স্থগিত করার পরিকল্পনা করছে। বিপদে পড়বে কে? ট্রাম্প। কিন্তু আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলছেন, শান্ত হন, একটা গভীর শ্বাস নিন। তিনি বলছেন, ইউরোপের হিস্টেরিয়া অযৌক্তিক এবং সবকিছু ঠিক হয়ে যাবে। নো প্রবলেম মিস্টার ট্রাম্প। কিন্তু সত্যি কি ঠিক হবে? ইউরোপ এবার যেভাবে একজোট হয়েছে তাতে মনে হচ্ছে না তারা সহজে পিছিয়ে যাবে। কেন? যুক্তরাজ্যের নীরব ভূমিকা। এটা কোশ্চেন, যে ব্রিটিশরা একসময় পুরো পৃথিবী শাসন করেছে, তারা কেন নীরব? এই পুরো সংকটে একটা দেশ খুবই চুপচাপ আছে, যুক্তরাজ্য। ব্রিটিশ প্রাইম মিনিস্টার কেয়ার স্টারমার খুবই সাবধানে চলছেন। তিনি ট্রাম্পের সমালোচনা করছেন না সরাসরি, তিনি শুধু বলেছেন যে আমেরিকার শুল্ক ভুল জিনিস। কেন এই নীরবতা? কারণ ব্রিটেন ভাবছে তারা আমেরিকার সাথে একটা বিশেষ সম্পর্ক বজায় রাখতে পারবে। ব্রেক্সিটের পর তাদের খুব দরকার আমেরিকার সাথে ভালো ট্রেড ডিল। কিন্তু এই কৌশল কি কাজ করবে? অনেকে মনে করছেন স্টারমার ভুল করছেন। তিনি যখন চুপ থাকছেন তখন ইউরোপের অন্যান্য নেতারা সোচ্চার হচ্ছেন। এতে ব্রিটেন আলাদা হয়ে যেতে পারে। আর মজার ব্যাপার হলো, ট্রাম্প ব্রিটেনকে ছাড় দিচ্ছেন না। তিনি ব্রিটেনে চাগজ দ্বীপপুঞ্জ মরিশাসকে ফেরত দেওয়ার সিদ্ধান্তকে মহা বোকামি বলে অলরেডি বলে ফেলেছেন। তো দেখা যাচ্ছে চুপ থাকলেও কোনো লাভ নেই, ট্রাম্প যাকে ধরবে। বন্ধুরা, এই যে পুরো ঘটনাটা দেখলেন, এটা আসলে শুধু গ্রিনল্যান্ড নিয়ে নয়, এটা পুরো বিশ্বের ভবিষ্যৎ নিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গত 80 বছর ধরে যে বিশ্ব ব্যবস্থা চলছিল, সেটা এখন ভেঙে পড়ছে। আমেরিকা, যে দেশটা নিজেকে গণতন্ত্র স্বাধীনতার রক্ষক বলে দাবি করে, সেই দেশই এখন একটা মিত্র দেশের মানে বন্ধু দেশের ভূমি দখলের হুমকি দিচ্ছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর আপডেট হলো, মাত্র কালকে মানে 20 জানুয়ারি 2026 ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। এবং তার শপথ গ্রহণের বক্তব্যে তিনি আবারও গ্রিনল্যান্ড, পানামা খাল, এমনকি কানাডাকে আমেরিকার 51তম রাজ্য বানানোর কথা বলছেন। মানে কি? কোনো ফাঁকা হুমকি না, এটা তার সরকারের মূল নীতি। তিনি তা গতকাল বলেই দিয়েছেন। আরও চমকপ্রদ খবর, গত সপ্তাহে ডেনমার্কের ফরেন মিনিস্টার লাস লোককে রাসমুসেন জরুরি ভিত্তিতে ওয়াশিংটন সফর করেছিলেন, কিন্তু ট্রাম্প প্রশাসন তার সাথে দেখা করতেই রাজি হয়নি। এটা কূটনৈতিক জগতে এক বিশাল অপমান। ইউরোপিয়ান ইউনিয়ন এখন জরুরি বৈঠক ডেকেছে। খবর আসছে যে তারা একটি ইউরোপিয়ান ডিফেন্স ফান্ড তৈরি করতে যাচ্ছে, যেখানে 500 বিলিয়ন ইউরো বরাদ্দ করা হবে। কেন? কারণ তারা এখন বুঝে গেছে আমেরিকার উপর আর ভরসা নেই। রাশিয়া থেকে বাঁচতে হলে তাদের নিজেদেরকেই দাঁড়াতে হবে। বোকার দল, তোমরা বুঝেছো, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আপনারা জানেন কি, ট্রাম্প আসলে প্রথমবার গ্রিনল্যান্ড কিনতে চেয়েছিল 2019 সালে, তার প্রথম মেয়াদে। তখন ডেনমার্ক না বলেছিল, আর ট্রাম্প রেগে গিয়ে ডেনিশ প্রাইম মিনিস্টারের সাথে একটা নির্ধারিত বৈঠক বাতিল করে দিয়েছিলেন। কিন্তু এখানে মোড় আসছে 2019 সালে গ্রিনল্যান্ড কিনতে কত দাম হাঁকানো হয়েছিল জানেন? প্রায় $1.7 ট্রিলিয়ন। এটা বাংলাদেশি টাকায় প্রায় 2 লাখ কোটি টাকা। আর এখন 2026 সালে এসে ট্রাম্প আর কিনতে চাইছেন না, সরাসরি দখল করতে চাইছেন। কেন? কারণ এর মধ্যে একটা বিশাল ঘটনা ঘটে গেছে। 2021 সালে চীন এবং রাশিয়া একটা যৌথ চুক্তি করেছে আর্কটিক অঞ্চল নিয়ে কাজ করার জন্য। তারা গ্রিনল্যান্ডের কাছাকাছি এলাকায় যৌথ নৌমহড়া করছে, গবেষণা ঘাঁটি তৈরি করছে। আমেরিকা ভয় পাচ্ছে যে তারা পিছিয়ে যাচ্ছে আর্কটিক রেসে। আর আরও একটা সিক্রেট আছে, গ্রিনল্যান্ডের বরফের নিচে সম্প্রতি পাওয়া গেছে বিশাল পরিমাণ লিথিয়াম এবং কোবাল্টের খনি, যা বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরির জন্য অপরিহার্য। বিশেষজ্ঞরা বলছেন এর মূল্য $12 ট্রিলিয়ন বেশি হতে পারে। এটা সৌদি আরবের তেলের চেয়েও মূল্যবান হবে আগামী 50 বছরে। তো বুঝতেই পারছেন, এটা শুধু জমি দখল না, এটা ভবিষ্যতের শক্তির উৎস নিয়ন্ত্রণ করার লড়াই। আর সবচেয়ে ভয়ঙ্কর যেটা, আমেরিকার নিজের গোয়েন্দা সংস্থা CIA এর একটি ফাঁস হওয়া রিপোর্টে
জানা গেছে যে 2050 সালের মধ্যে গ্রিনল্যান্ডের 50% বরফ গলে যাবে। তখন সেখানে কৃষিকাজ করা যাবে, শহর বানানো যাবে, বন্দর তৈরি করা যাবে। এটা হবে পৃথিবীর নতুন সবচেয়ে মূল্যবান ভূমি। এখন প্রশ্ন হলো এরপর কি হবে? আমার মতে 3টা সম্ভাবনা। নাম্বার 1, ট্রাম্প পিছু হটবেন, কিন্তু তার স্বভাব দেখে মনে হচ্ছে না। তিনি যখন কিছু বলেন তখন সেটা করেন এবং করেই ছাড়েন। নাম্বার 2 সম্ভাবনা, ইউরোপ এবং আমেরিকার মধ্যে একটা ঠান্ডা যুদ্ধের সূচনা হবে। শুধু অর্থনৈতিক যুদ্ধ নয়, সামরিক উত্তেজনাও বাড়বে। ন্যাটো ভেঙে যেতে পারে, ইউরোপ হয়তো নিজের সামরিক জোট তৈরি করবে, আর পুতিন একের পর এক ইউরোপ দখল করতে থাকবেন। সম্ভাবনা নাম্বার 3, এবং এটাই সবচেয়ে বিপজ্জনক, এটা একটা নতুন বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে। যদি আমেরিকা সত্যি সামরিক শক্তি ব্যবহার করে, তাহলে ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী সব ইউরোপের দেশ ডেনমার্কের পাশে দাঁড়াতে বাধ্য। আর তখন কল্পনা করুন তো, পশ্চিমা বিশ্বের 2 বৃহত্তম শক্তি একে অপরের বিরুদ্ধে। এটা হবে মানব ইতিহাসে সবচেয়ে অদ্ভুত এবং ভয়ঙ্কর যুদ্ধ। আর আমাদের মতো দেশগুলোর কি হবে? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমরা কার পক্ষে দাঁড়াবো? আমেরিকার সাথে আমাদের বাণিজ্য আছে, আবার ইউরোপের সাথেও আছে। এটা হবে এক কঠিন পছন্দ। বন্ধুরা, ইতিহাস আমাদের শেখায় যে যখন বড় শক্তিরা লড়াই করে তখন ছোট দেশগুলো পিষ্ট হয়। আর মনে রাখবেন, যখন আমেরিকা এবং ইউরোপ ব্যস্ত থাকবে নিজেদের মধ্যে লড়াই করে, তখন চীন এবং রাশিয়া নীরবে তাদের শক্তি বাড়াবে। তাইওয়ান, ইউক্রেন, এসব জায়গায় কি ঘটবে? তো বন্ধুরা, চোখ কান খোলা রাখুন। আগামী কয়েক মাস হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীর ম্যাপ হয়তো পাল্টে যেতে পারে। আর একটা কথা মনে রাখবেন, ইতিহাস সবসময় শক্তিশালীদের পক্ষে, তাদের কথাই লেখা হয়। কিন্তু সত্য জানা আমাদের দায়িত্ব। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাজিয়ে রাখুন, কারণ এই গল্পের পরবর্তী চ্যাপ্টার আপনাদের জানাতেই হবে। আর কমেন্টে লিখুন আপনার মতে কি হবে? ট্রাম্প কি সত্যি এগিয়ে যাবেন, নাকি এটা শুধু একটা ব্লাফ? অনুষ্ঠানটা আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, কলম্বিয়া, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। বিদায় নেওয়ার আগে একটা মেসেজ আপনাদের দিচ্ছি। গতকাল আমি একটা ভিডিও বানিয়েছিলাম, গ্রিনল্যান্ড এখন আমেরিকার। ভিডিওটা যদি এখন পর্যন্ত আপনারা দেখে না থাকেন, চটজলদি দেখে নেন, খুব মজা পাবেন। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরবো নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরো বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে, আর সবাইকে আল্লাহ হাফেজ।